নমস্কার। পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি পিয়ালি। আজ আমি সম্পূর্ণ স্বরচিত একটি গল্প নিয়ে আলোচনা করব। সেটা হলো জীবনের রঙিন পাতা। শ্রেয়া বছর 21-এর মেয়ে। তার জীবন শুরু হয়েছিল কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে। তার বাবা মা তাকে একটা সুখী জীবন দিতে চেয়েছিল, কিন্তু তারা তাকে একটা কঠিন জীবন দিয়েছিল। দিনটি ছিল সোমবার। শ্রেয়া কলেজ থেকে ফিরতেই ঘটক মহাশয় একজন ভালো চাকরিওয়ালা পাত্র নিয়ে হাজির। বাবা ও মা তাদের সামনে বসে। শ্রেয়া ঘরে ঢুকে হঠাৎ শ্রেয়ার মা বলে উঠল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাটে রাখা শাড়িটা পরে নিচে আয়, আমরা আছি। শ্রেয়াও কোনো কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে শাড়িটা পরে গেল নিচে। বাবা মা বেশ কথাবার্তা বলল ছেলের বাড়ির সাথে। শ্রেয়া খুব একটা কিছু বলল না, চুপচাপ সব দেখছিল। হঠাৎ ছেলের বাড়ি যা যা প্রশ্ন করলো শ্রেয়াও তাই উত্তর দিল। শ্রেয়ার বাবা মাও তারাও উত্তর দিল। শ্রেয়া খুব একটা কিছু বলল না এখনো। বিয়ের দিন পর্যন্ত পাকা হয়ে গেল, পাত্রপক্ষ ফিরে গেল। হঠাৎ শ্রেয়া বলল, বাবা, ওই দিন তো আমার কলেজের লাস্ট পরীক্ষা, আমি কিভাবে বিয়ে করব? বাবা বলল, ওই পরীক্ষা দেওয়ার দরকার নেই, জীবনে অনেক পরীক্ষা দিয়েছ, ভালো ছেলে পেয়েছি, বিয়ে করে নাও। এই রকম পাত্র বারবার পাবে না, আর বিয়ে করে পরীক্ষা দেবে অন্য। এই বলে বাবা বেরিয়ে গেল। শ্রেয়া হঠাৎ কিছু বুঝতে না পেরে ঘরে চলে গেল। বন্ধুকে বলল, এখন শ্রেয়ার জীবনে বড় পরীক্ষা, বাবা মায়ের কথা মেনে চলাই শ্রেয় হবে তার মনে হলো। শ্রেয়া তার হবু বর বিপ্লবকে বলে রাখলো, বিয়ের পর সে আবার পড়া শুরু করবে, আবার পড়বে। বিপ্লব ঠিক আছে। দেখতে দেখতে 6 মাস পূর্ণ হলো। শ্রেয়ার বিয়ে হয়ে গেল। শ্বশুরবাড়ি, নতুন জায়গা, নতুন মানুষ মানাতে 2 দিন সময় লাগলো তার। এইভাবেই বিয়ের পর 3 মাস পার করলো শ্রেয়া। হঠাৎ সে একদিন রাতে বিপ্লব অফিস থেকে ফিরতেই তাকে বলে উঠল, এবার কিছু একটা কোর্সে ভর্তি হওয়া যায় বলো। কলেজ শেষে পরীক্ষাটা তো দিতেই পারলাম না। বিপ্লব বলে উঠল, ওই সব বাদ দাও, আমার বাড়ির লোক পছন্দ করে না ওই সব, বরং সংসারে মন দাও। আমি বিয়ের আগে বলেছিলাম ঠিকই, কিন্তু বাদ দাও। শ্রেয়া বলল, বিপ্লব, আমি পড়তে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। বিপ্লব, আরে দূর, ছাড়ো তো, নাও শুয়ে পড়ো, অনেক রাত হলো। শ্রেয়া সারা রাত সোফাতে বসেই ভাবতে ভাবতেই কাটিয়ে দিল। এইভাবে সংসারের তীব্র চাপ তার কাঁধে এসে পড়ল। শ্রেয়া ভাবল, এইভাবে চললে হবে না, তাকে যে করে হোক বাড়ির বাইরে সময় বার করে বেরোতেই হবে এবং কিছু একটা কোর্সে ভর্তি হতেই হবে। রোজ কাজ শেষ করে 12টায় সে নিজের সময় বার করলো। তার বাড়ির কাছে অনলাইন সাইবার ক্যাফে গিয়ে বিভিন্ন কোর্সের সন্ধান করতে শুরু করলো। ভাবলো, টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাওয়া আগে কিছু একটা ভর্তি হওয়া যায়। এইভাবে 5 দিন সে তার কেটে গেল। এখন তার শাশুড়ি বিষয়টা জানতে পারল, আর শ্রেয়ার ওপর তার অত্যাচারের মাত্রা বাড়ালো। তাকে এমনভাবে কাজে জড়ালো যাতে সে বেরোতে না পারে, এবং ছেলেকেও সব বিষয়টা জানালো। বিপ্লব, শ্রেয়া, তুমি 12টার সময় সাইবার ক্যাফে চাকরি খুঁজতে চাও, কিন্তু আমি যে তোমাকে মানা করেছি। শ্রেয়া, বিপ্লব, আমি কাজ একটা করতেই চাই, আমার স্বপ্ন চাকরি করা, আর আমি চাকরি নয়, একটা কোর্সে ভর্তি হব বলে সেই খোঁজই করতে চাই। আর বিয়ের আগে তো আমি তোমাকে বলেছি, বলো, তুমি কেন তখন আমাকে বলোনি যে আমি চাকরি করতে পারবো না? বিপ্লব, শ্রেয়া, তোমার বাবা বললেন তুমি কিছুই করবে না বিয়ের পর, তাই আমরা এগিয়েছি। শ্রেয়া, কি বাবাই কথা বলেছে? এইসব কথা ভেবে শ্রেয়া সেই রাতেও আর ঘুম এলো না। এইভাবে যুদ্ধ করে শ্রেয়া একটা হোটেল ম্যানেজমেন্টে ভর্তি হলো। লুকিয়ে চুরিয়ে বিয়ের কিছু গয়না বন্ধক দিয়ে টাকা জোগাড় করে ফেললো সে। প্রতিদিন শ্বশুরবাড়ির এক গাদা কাজ সেরে, বরের কথা শুনে, শাশুড়ির কথা শুনে রান্না করে সে কলেজ যাওয়া শুরু করলো। যদিও সেখানে গিয়েও সে ভালো করে ক্লাস করতে একদিনও পারছিল না। অন্যমনস্কতা, বাড়ি, বরের ফোন, ঘুম, সংসারে ক্লান্তি তাকে বড় অমনোযোগী করে তুলেছিল। বিয়ের 8 মাস এইভাবেই যথারীতি কেটে গেল। হঠাৎ একসময় শ্রেয়া খবর পেল বিপ্লব অফিসে একটা মেয়েকে পছন্দ করতে শুরু করেছে। তারা পরস্পর বেশ ঘোরাঘুরি, খাওয়া দাওয়া ও ঘনিষ্ঠতা হতে শুরু করেছে। শ্রেয়া
কি করবে বুঝতে পারছিল না। একে পড়াশোনার চাপ, সংসারের চাপ, সবার মন জুগিয়ে চলাও এটাও একটা বড় চাপ। শ্রেয়া হঠাৎ সিদ্ধান্ত নিল সে বিপ্লবকে ডিভোর্স দেবে। এভাবেই শ্রেয়া বিপ্লবকে সবটা বলল। উভয় ডিভোর্সও হয়ে গেল। এখন সে কলেজের হোস্টেলে থাকা শুরু করেছে। কিছুদিনের মধ্যে সে জানতে পারল যে সে প্রেগনেন্ট। সে কোনো রকমই এইভাবে হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনাটা সমাপ্ত করলো। হোটেল ম্যানেজমেন্টের এক দিদি, অনামিকা দি, তাকে একটা ভাড়া বাড়ি জোগাড় করে দিল এবং সেখানেই শ্রেয়া থাকতে শুরু করে দিল। অনামিকা দি তাকে যথেষ্ট সাহায্য করলো। এইভাবেই শ্রেয়ার ছেলে হলো। ছেলেকে নিয়ে সে তার ভাড়া বাড়িতে উঠলো। এখন সে কি করবে, তার সামনে একটা বড় যুদ্ধ শুরু হলো। অনামিকা দির অনেক বয়স হয়েছে, তার উপর তার চাকরি। ছেলেকে তার কাছে রাখা সম্ভব নয়। ছেলেকে সে কিভাবে মানুষ করবে, তার উপর আবার টাকা কোথায় পাবে? হঠাৎ শ্রেয়ার মনে পড়ল বিপাশাকে। বিপাশা ছিল শ্রেয়ার দূর সম্পর্কে মাসতুতো দিদি। তার বিয়ে হয়েছিল বছর 4 আগে, বাচ্চা কাচ্চা হয়নি। তার ছেলেকে যদি তারা রাখে। সে হঠাৎ পুরনো ডায়েরি থেকে তার নম্বর জোগাড় করলো। শ্রেয়া, হ্যালো দিদি, আমি শ্রেয়া। বিপাশাদির সাথে শ্রেয়া অনেকক্ষণ কথোপকথনের মধ্যে দিয়ে শ্রেয়া সবটা বলল। বিপাশা, হ্যাঁ শ্রেয়া, আজ 5 বছর হলো আমি নিঃসন্তান। অ্যাডপ্টের জন্য আবেদন করেছি, তাও 1.5 বছর হয়ে গেল। একটা বাচ্চা পেলে আমার সারা জীবনের আক্ষেপ ঘুচবে। সব শুনে শ্রেয়া একটু নিশ্চিন্ত হলো এবং সে ফোন রাখার পর মনে মনে ভাবল, হয়তো এই বাচ্চা, বিপ্লব, সংসার এগুলো তার কপালে ছিল না। ছেলেকে দিয়ে সে শ্রেয়া 1 সপ্তাহের মধ্যে একটা চাকরি পেল। বেশ ভালোভাবেই এখন শ্রেয়ার উপার্জন করতে শুরু করলো। এখন শ্রেয়া পুরোপুরি একা, ছেলেও খোঁজ খুব একটা সে রাখে না। এভাবে দেখতে দেখতে 30 বছর পার হয়ে গেল। এখন শ্রেয়া ভাড়া বাড়ি ছেড়ে অন্য ঠিকানায় নিজের একটা বাড়ি করেছে, সেখানেই থাকে। একটা বৃদ্ধাশ্রমের সাথেও সে যোগাযোগ করেছে, সেখানে যায় মাঝে মাঝে। আবার কিছু কিছু অনাথ আশ্রমের সঙ্গেও যোগাযোগ করেছে, সেখানেও টাকা দান করে। এইভাবেই তার দিন কাটে। হঠাৎ একদিন ব্যাঙ্গালোর ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিল সে। এয়ারপোর্টে গিয়ে অনেকক্ষণ বসার পর হঠাৎ এগিয়ে যাবে, তখনই হঠাৎ একটা ছেলের সাথে তার ধাক্কা লাগে। সামনে তাকাতেই সে অবাক হয়ে তার দিকে তাকায়। অবিকল বিপ্লবের মতো দেখতে। হঠাৎ বিপ্লবের মুখটা তার সামনে ভেসে ওঠে। শ্রেয়া, তুমি কে বাবা? ছেলেটি, আমি একজন পাইলট ম্যাম, আপনি সাবধানে যান, বেস্ট অফ লাক, বলেই সে চলে গেল। এরপর শ্রেয়া যথারীতি প্লেনে উঠে চলে গেল সোজা ব্যাঙ্গালোর। সেখানে গিয়ে শ্রেয়া নামতেই শ্রেয়ার বয়সের কারণে সে হঠাৎ একবার অজ্ঞান হয়ে গেল। একটা ছেলে ছুটতে ছুটতে এসে তাকে তোলে, জিনিসপত্র তুলে দেয়। আপনার লাগেনি তো? জ্ঞান ফিরিয়েই বলে, আপনার লাগেনি তো? শ্রেয়া দেখে আবার সেই ছেলেটি। শ্রেয়া বলে, না বাবা। এই বলে শ্রেয়া চলে যাবে, হঠাৎ তাকে পিছন থেকে একজন মা বলে ডেকে ওঠে। শ্রেয়া পিছন ঘুরতেই দেখে সেই ছেলেটির সাথে তার আবার দেখা। প্রথম থেকেই যার সাথে তার দেখা হয়ে যাচ্ছে, অবিকল বিপ্লবের মতো যাকে দেখতে। শ্রেয়া তার কাছে গেল। তুমি কে বাবা? ছেলেটি শ্রেয়াকে প্রণাম করে বলে উঠল, আমি আর্য, আমি একজন পাইলট। আমাকে বিপাশা মাসি সবটা বলেছে। আমি তার কাছেই মানুষ, আর সে আমাকে কোনো দিন মা বলতে দেয়নি। সে বলেছে, আমি তোমার মাসি, তোমার মা শ্রেয়া। তুমি বড় হও, তোমাকে তার কাছে নিয়ে যাব। আমি প্রতি মুহূর্তে তোমার স্মৃতি নিয়ে বেঁচেছি মা। আমি প্রথমেই তোমাকে দেখে চিনতে পেরেছি যে তুমি আমার মা। সব কথা শুনে শ্রেয়া আর থাকতে না পেয়ে আর্যকে জড়িয়ে ধরল। আর এইভাবেই মা ও ছেলের মিলের মধ্যে দিয়ে গল্পটি সমাপ্ত হলো।